না না কিছু বলার নেই, শুধু সাইফুল হাদিস আল্লাহ মাহমুদুল হক সহ সকল আলেমদের মুক্তি চাই। প্রধানমন্ত্রী সহ শিক্ষা কারিকুলামের মধ্যে ইসলামী শিক্ষা মুসলমানদের অস্তিত্ব না থাকলে আমরা জান দিয়ে জীবন দিয়ে আমরা রাষ্ট্রকে বিলীন করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা একটা জিনিস দেখছেন, জাতিসংঘের যে মহাসচিব ইনি নাকি আমাদের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাইছে। মানুষ উন্নয়ন চায়। আমি কয়েকশো মিটিং করেছি, আমি খুব স্পষ্টভাষী লোক। মানুষ উন্নয়ন চায়, এটা অবশ্যই সত্য, বাট মানুষ তার চেয়ে বেশি শান্তিতে থাকতে চায়। মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি আমার মতো করে থাকবো, আমি আমার মতো করে বাঁচবো। জাতিসংঘের মহাসচিবের দফতর থেকে যদি কোনো চিঠি ইস্যু করা হয়, এই ধরনের স্পেসিং ভুল, গ্রামার ভুল, পোর ড্রাফটিং, এইটা জাতিসংঘের দপ্তরের সাথে যায় না। আমি জাতিসংঘের সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে দীর্ঘদিন ধরে কাজ করি, এখন ডক্টর কলিমুল্লাহ কাজ করেন। এই ধরনের স্পেসিং সিস্টেম আছে কিনা, ক্লিয়ারলি সিগনেচার ম্যাচ করে না। এই যে দেখেন, আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এবং আপনি যে দেখাচ্ছেন, এই সিগনেচার ম্যাচ করে না, অর্থাৎ এগুলো সত্যের সাথে অপলাপ, জাতিকে বিভ্রান্ত করা। পিটার হাস যা আলাপ করে নাই, সেই মানে ভুল বক্তব্য পিটার হাসের বরাদ দিয়ে জাতিকে বলে আমেরিকা আমাদের পিছনে রয়েছে সেটি প্রমাণ করতে চেষ্টা করা। শেখ হাসিনাকে বয়কট করি, শেখ হাসিনার শাসনকে বয়কট করি, শেখ হাসিনার সকল ধরনের চুক্তি বয়কট করি। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিও শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছিলেন। মূলত আজকে 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। মানুষ শান্তি চায়, মানুষ উন্নতি চায় না। প্রিয় দর্শক শ্রোতা, কথাটি বলেছেন শামীম ওসমান, অর্থাৎ আওয়ামী লীগের একজন টপ লেভেলের নেতা, নারায়ণগঞ্জ 4 আসনের এমপি। তার সাথে সাথে কোর্টে হাজিরা দিতে গিয়ে রফিকুল ইসলাম মাদানী আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি চাইলেন প্রকাশ্যে। প্রিয় দর্শক, সেই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে পীর সাহেব চরমোনাই শাইখে রেজাউল করিম সাহেব, তিনি অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কি হুঙ্কার দিলেন, এবং কি আমেরিকার জাতিসংঘ অভিনন্দন জানিয়েছে, এটা নাকি মিথ্যা, সব মিথ্যাচার করা হয়েছে, কি বলতেছে বোরহান মাহমুদ। এবং কি এই বিষয়টি নিয়েই জাতিসংঘের যে অভিনন্দনের বিষয়টি নিয়েই লাইভ টক শোতে তুমুল আলোচনা, এবং কি ডক্টর ফয়জুল হক সাহেবের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি কি বলেছেন, মূলত 6টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে, বিশেষ করে অবৈধ নির্বাচনের পরবর্তী সময়ে বাংলাদেশের বর্তমান প্রজন্মের যুবক তরুণরা একটি নতুন আহ্বান নিয়ে এসেছেন, ভারতকে বয়কট করার তথা ভারতীয় সকল আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন। বাংলাদেশে ভারতের সর্বোচ্চ যে প্রোডাক্ট, সেটা হচ্ছে শেখ হাসিনা। এদেশে আপনার কাছে যদি কোনো পণ্য তালিকার নাম থাকে, তাহলে হয়তো ভারতের 100-200 তারও বেশি কম প্রোডাক্টের নাম হয়তো আপনি প্রকাশ করতে পারবেন, কিন্তু সেই প্রোডাক্টের শীর্ষ তালিকায় যে থাকবে তিনি হচ্ছেন কিন্তু শেখ হাসিনা। আমাদেরকে সবার আগে মনে রাখতে হবে, ডাল, পেঁয়াজ, তেল, রসুন, আমাদের পণ্য বর্জন যেটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ হচ্ছে শেখ হাসিনার মতো একটি প্রোডাক্ট, যেটাকে শেখ হাসিনাকে দীর্ঘ প্রায় 15 বছর পর্যন্ত অবৈধ পথে টিকিয়ে রেখেছে, এই ফেসিবাদী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। ভারত এত বড় একটা পণ্য এদেশে তৈরি করেছে, যেটার নাম হচ্ছে শেখ হাসিনা। এই শেখ হাসিনাই বাংলাদেশের সকল কিছুর নাটের গুরু। তিনি বাংলাদেশটাকে এখন একটা সিকিমে পরিণত করতে চায়, বাংলাদেশটাকে একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে চায়। সেজন্য আমাদের প্রত্যেক যুবক তরুণের প্রথম বয়কটটাই হবে শেখ হাসিনাকে বয়কট করি, শেখ হাসিনার শাসনকে বয়কট করি, শেখ হাসিনার সকল ধরনের চুক্তি বয়কট করি, শেখ হাসিনা গোপনে কি কি আতাত করেছে ভারতের সাথে, সেটাকে আমরা বয়কট করি। আমাদের বয়কটের স্লোগানটা আপনারা দেখেছেন, যে একটা সময় আমরা শুনতাম যে বয়কট সাধারণত কোনো একটা আপ লেভেল থেকে আসে, সেটা ঘোষণা হয়। কিন্তু আজ বাংলাদেশের জনগণ এতটা অতিষ্ঠ হয়েছে এই ফেসিবাদের উপরে, বিশেষ করে শেখ হাসিনার উপরে, শেখ হাসিনার কর্মকাণ্ডের উপরে। এই অতিষ্ঠ হওয়ার কারণে এখন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আধিপত্য যে বাংলাদেশে শিকড় গেড়ে গজিয়ে বসে আছে, সেটা এখন কিন্তু এদেশের সকল আপামর জনতা বুঝতে সক্ষম হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে আজকের বাংলাদেশের প্রথমতম প্রধানতম শত্রু কারা এবং এই দেশটাকে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে, ধ্বংস করছে, তাহলে আপনি খুঁজে পাবেন এই শেখ হাসিনার নাম এবং এই ভারতের তাবেদার এবং ভারতের এই অপশক্তি, বিশেষ করে মোদী সরকারের আজকের এই শক্তিটি। কারণ বাংলাদেশের মানুষ কি সিদ্ধান্ত নিবে, বাংলাদেশে কে রাজনীতি করবে, কে করবে না, কিভাবে এমপি হবে, মন্ত্রী হবে, এদেশের বিচার কেমন চলবে, এদেশের স্বাধীনতা কেমনে থাকবে, শিক্ষা ব্যবস্থা কেমন হবে, আমার দেশের মাদ্রাসা, মসজিদ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেই থাকুক না কেন, নাগরিক হিসাবে যার যার কাজ তারা করবে, সেটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার। কিন্তু আজকের বাংলাদেশের কোনো সিদ্ধান্তই এদেশের জনগণ নিতে পারছে না, এদেশের জনগণকে নিতে দেওয়া হচ্ছে না, এদেশের শিক্ষাবিদকে নিতে দেওয়া হচ্ছে না, এদেশের রাজনীতিবিদকে নিতে দেওয়া হচ্ছে না। এমনকি সংসদে কোন আইন পাশ হবে, সেটা আমার দেশের সংসদ সদস্যরা
জানে না, যেটা নিয়ে আমি কিন্তু বেশ কয়েকদিন আপনাদের সামনে গত 2-1 দিন পর্যন্ত ভারতীয় যে আধিপত্যবাদ সে বিষয় নিয়ে আমি কথা বলেছি। আমি সবসময় বলি যে ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কিংবা বাংলাদেশেও ভারতের কোনো জনগণ যদি বসবাস করে তার সাথে আমার শত্রুতা নেই। আমার শত্রুতা হচ্ছে তাদের পলিসির সাথে, তাদের রাজনীতিবিদ যারা আজকের বাংলাদেশটাকে চুষে খাচ্ছে, যারা আজকের এজেন্ট হিসেবে কাজ করছে তাদের সাথে। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে যুগ যুগ ধরে এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে বেঁচে আছে, টিকে আছে। যখন আমরা দেখেছি যে ভারতের কি বলে আমাদের বাবরি মসজিদের উপরে পর্যন্ত আক্রমণ করেছে, মুসলমানদেরকে রক্তে রঞ্জিত করেছে, তখনও কিন্তু এদেশের হিন্দু ভাইদের গায়ে কোনো হাত লাগেনি। কারণ আমরা বিশ্বাস করি যে আমরা কোনো ধর্মের মানুষকে, আমরা কোনো অবস্থায় কোনো মুসলমান কাউকে কোনোভাবে কটূক্তি করে খারাপ অবস্থায় রাখতে পারে না। যদিও আমাদের অনেক সময়ই কষ্ট লাগার কথা যে আমাদের উপরে যে পরিমাণ জুলুম অত্যাচার করে, যেভাবে আমাদের গরুগ্রস্ত খাওয়ার অপরাধে, কোরবানির অপরাধে মানুষদের উপরে জুলুম করে, মানুষগুলার কি বলে মাথা থেতলে দেয়, পা থেতলে দেয়, জবাই করে, গুলি করে, এটা সহ্য করা যায় না। তারপরেও বাংলাদেশের নাগরিকরা কিন্তু সবসময় সহনশীল। আমরা কিন্তু সবসময় আমাদের এই মানসিকতা পোষণ করি যে আমরা সবাইকে নিয়ে বসবাস করতে চাই। কিন্তু আজকের এমন একটা পর্যায়ে বাংলাদেশকে নিয়ে এসেছে, যেই পর্যায়ে আর এখন সবাইকে নিয়ে বসবাসের সুযোগ আর এই বাংলাদেশে নাই। আজ এই বাংলাদেশটাকে একটি ভারতের করদ্রাজ্যে পরিণত করেছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা। সে কারণে আজকের শেখ হাসিনাকে বর্জন করার মধ্য দিয়ে ভারতের আজকের প্রধান পণ্য হচ্ছে শেখ হাসিনা। যেই শেখ হাসিনাকে যদি কোনো অবস্থায় বাংলাদেশের সকল মানুষ বর্জন করতে পারে, তাহলেই প্রমাণ হবে যে বাংলাদেশে এই ইন্ডিয়ার প্রথম এবং প্রধান প্রোডাক্টটি একেবারে শেষ হয়ে গেল এবং তার মার্কেট ডাউন হয়ে গেল। শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হলো, মানে ইন্ডিয়ান প্রোডাক্ট বিতাড়িত হলো। আপনারা জানেন যে বাংলাদেশে যতদিন পর্যন্ত শেখ হাসিনা থাকবে ততদিন পর্যন্ত আপনি চাইলেও এদেশে অনেক কিছু করতে পারবেন না। আপনার আমার বর্জন হতে পারে, আমরা ডাক দিতে পারি, কিন্তু সেই বর্জনের পরেও ডিপ্লোমেসির এমন কিছু আইন কানুনের ফাঁক দিয়ে আজকের বাংলাদেশে এই ফ্যাসিবাদ সরকার ভারতের সাথে সহযোগিতা পোষণ করে তাদেরকে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে তারা তাদের পাশে থাকবে। কারণ এই ফ্যাসিবাদ তিনি জানেন যে তাকে ক্ষমতায় থাকতে হলে এই অন্যায় পথেই থাকতে হবে। শেখ হাসিনা তিনি যখন ক্ষমতায় এসেছেন, তিনি তখন সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশের জনগণ তো তাকে পছন্দ করে না, এদেশের কোনো মানুষ তো তাকে ভোট দেবে না। কিন্তু এদেশের মানুষ যেহেতু ভোট দিবে না, তাহলে কি করতে হবে? তাহলে অন্যায় পথে, গোপন পথে, ভিন্ন পথে আসতে হবে। সে কারণে আমার দেশের আর্মিদেরকে হত্যা করেছে, সে কারণে আমার দেশের বিভিন্ন ইনস্টিটিউশনকে ধ্বংস করেছে, সে কারণে আমার দেশের আজকের প্রশাসনের মধ্যে ভারতপন্থী মানুষগুলোকে ঢুকিয়ে দিয়েছে। এমনকি কোনো জায়গায় আওয়ামী লীগেরও চাকরি হয় না যদি সেই আওয়ামী লীগটার নামে একটু হলেও ডান ভাব থাকে, তাহলে তার চাকরি হবে না। সেখানে কোনো একজন বাবুটাবু খুঁজে পেলে তাকে চাকরি দিয়ে দেবে। এই কথাগুলো আজকের বলতে হচ্ছে এজন্য যে অত্যন্ত কষ্টে আমরা মর্মাহত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সিচুয়েশন নিয়ে, যে আমার দেশের রাজনীতি আমরা করতে পারবো না, আমার দেশের স্বাধীনতা আমরা রাখতে পারবো না, আমার দেশের মানুষ ভোট বর্জন করবে, ভোট দিবে না, তারপরেও তারা বলবে ভোট সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে, ভোট একেবারে পুত পবিত্র হয়েছে, ভারত এখানে এসে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়ে যাবে। এই ধরনের কোনো অবস্থা আসলে তো হতে পারে না। আমরা কি স্বাধীনের জন্য হয়েছিলাম? আমার দেশ কি মুক্ত হয়েছিল এই জন্য? আমরা তো কারোর সাথে শত্রুতা করতে চাই না। আমরা বাংলাদেশের স্বাধীনতা আজকের ভারতকেই প্রশ্ন রাখতে চাই। আপনারাই তো প্রায় বলেন যে বাংলাদেশের স্বাধীনতার জন্য আপনারা নাকি অনেক অবদান রেখেছেন, অনেকাংশে তো বলতে গিয়ে এও বলেন যে বাংলাদেশ যুদ্ধই করেনি, যুদ্ধ করেছেন আপনারা। যদি তাই হয় যে আপনি আমার দেশের স্বাধীনতার জন্য সহযোগিতা করেছেন, তাহলে এই কি স্বাধীনতা যে আজকের আপনাদের কাছে আমাদেরকে ভোট ভিক্ষা চাইতে হবে? আজকের বাংলার মানুষ একটা সাদা ব্যালটে ভোট দিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না? এটা কি হতে পারে? এটা কি কোনো গণতন্ত্র হতে পারে? আজকে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় একজন এমপি ক্যান্ডিডেট তাকে আজকের ফোন কল ভাইরাল হয় যে আমি ভারতের নমিনেশন পেয়েছি, তুমি কে? চিন্তা করেছেন কখনো? আজকের মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে সবগুলো দালাল আজকের এই বাংলাদেশে এসে বসে গিয়েছে, আজকের এই বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে বন্ধুরা আমার। সেজন্য বলছি, আজকের এই বাংলাদেশের এই মুহূর্তের যত সমস্যা, সব সমস্যার মূলে হচ্ছে শেখ হাসিনার স্বার্থ, শেখ হাসিনার ব্যক্তিগত নিজের আশা আকাঙ্ক্ষা, এবং তার আশা আকাঙ্ক্ষার কাছে আজকের বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আজকের বাংলাদেশ স্বাধীন নেই। আমরা পাকিস্তানিদেরকে গালি দিয়েছি, আমরা পাকিস্তানের জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করতে পারিনি বিদায় আমরা তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা স্বাধীন একটি রাষ্ট্র করেছি। কিন্তু আজকের এই স্বাধীন রাষ্ট্র এখন পর্যন্ত প্রস্ফুটিত হয়নি। স্বাধীনভাবে আমরা এখন পর্যন্ত চলতে পারছি না। আজকের কাঁটাতারের বেড়ার উপরে ফেলানির লাশ, যেই ফেলানি বিবাহ করার জন্য বাংলাদেশে মাত্র তিনি কি বলেন কয়েকদিন পরে তার বিবাহ হওয়ার কথা, একজন স্বামীর সংসার করবে, পারলো না। আজকে আমার গণতন্ত্র সেখানে হত্যা হয়েছে। আজকে যদি আপনি দেখেন, আমি একটি টকশোতে বলেছিলাম যে বাংলাদেশের সবচাইতে বেশি কিলিং যেটা হয় সেটা হচ্ছে বর্ডারের হত্যা, আর এই বর্ডার হত্যা হয় সবগুলো হচ্ছে এই ভারতের বর্ডারে হত্যা হয়। অন্য কোনো রাষ্ট্রের বর্ডারের সাথে কিংবা অন্য কোনো ইস্যুতে এত মানুষ হত্যা হয় না। ভারতের সাথে কেন হত্যা হয়? ভারতের এই মানুষগুলো হত্যা করার পরে যখন ভারতের পক্ষ থেকে তাদের বিজিবির তাদের পক্ষ থেকে তাদের যে বিএসএফ রয়েছে, বিএসএফ এর যে সর্বোচ্চ মেহমান তারা এই বাংলাদেশে এসেছিলেন। শুনলেন ডক্টর ফয়জুল হক সাহেবের কথাগুলো। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমরা জাতিসংঘ থেকে যে অভিনন্দন জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে, সেটা নাকি মিথ্যাচার, এর ব্যাপারটি নিয়ে সত্যতা প্রমাণ করলেন লাইভ টকশোতে। চলুন একটি লাইভ টকশো দেখিয়ে নিয়ে আসি। জাতিসংঘের মহাসচিবের দফতর থেকে যদি কোনো চিঠি ইস্যু করা হয়, এই ধরনের স্পেসিং ভুল, গ্রামার ভুল, পোর্ট ড্রাফটিং, এটা জাতিসংঘের দপ্তরের সাথে যায় না। আমি জাতিসংঘের সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে দীর্ঘদিন ধরে কাজ করি, এখানে ডক্টর কলিমুল্লাহ কাজ করেন।
এই ধরনের স্পেসিং সিস্টেম আছে কিনা, ক্লিয়ারলি সিগনেচার ম্যাচ করে না। এই যে দেখেন, আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এবং আপনি যে দেখাচ্ছেন, এই সিগনেচার ম্যাচ করে না, অর্থাৎ এগুলো সত্যের সাথে অপলাপ, জাতিকে বিভ্রান্ত করা। পিটার হাস যা আলাপ করে নাই, সেই মানে ভুল বক্তব্য পিটার হাসের বরাদ দিয়ে জাতিকে বলে আমেরিকা আমাদের পিছনে রয়েছে সেটি প্রমাণ করতে চেষ্টা করা। প্রথমে আমরা প্রেক্ষাপট দিয়ে শুরু করি। ডেইলি স্টার কিন্তু নিজস্ব বরাতে, নিজস্ব সূত্রের আলোকে কিন্তু এই ধরনের কোনো রিপোর্ট করেনি যে জাতিসংঘের মহাসচিব এই যে গত একতরফা ইলেকশনটি হয়ে গেল, এই একতরফা ইলেকশনের মাধ্যমে গঠিত সরকারটিকে অভিনন্দন জানিয়েছে। যা আমি আবারও রিপিট করছি, ডেইলি স্টার নিজস্ব বরাতে এই রিপোর্ট করেনি, এখনো করেনি। সেকেন্ড রিপোর্টটা তো তারা নিজস্ব বরাতে রিপোর্টটি করেনি। প্রথম রিপোর্টটিও তারা করেছিল বাসসের রেফারেন্সে এবং ইউএনবি রেফারেন্সে। সেই পরে যখন আমি বোধ করি তাদের যখন সন্দেহ হয়েছে, তখন তারা সেই রিপোর্টটিকে তুলে নিয়েছে। দ্বিতীয়বার ইউএনবি করেছে কি, ইউএনবি করেছে, বাসস করেছে, তারা আবার পত্রপত্রিকাতে ওনারা মানে সংবাদ লিখে পাঠিয়েছে যে ইউনাইটেড নেশনস চিফ অ্যান্ড আদার 8 নেশনস কংগ্রেচুলেটেড শেখ হাসিনা। তৃতীয়বার কিন্তু যখন ডেইলি স্টার এই রিপোর্টটি তুলে নিল, তখন বাসস ইউএনবি তারা আবার রিপোর্টটি করলো ইউএন চিফের সাথে 8 নেশনের কংগ্রেচুলেশনস এর খবরটি দিয়ে। অর্থাৎ তখন আর এটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট নিউজ হিসেবে তারা মিডিয়াতে দিল না, তারা অন্যদের হয়তো ওই 8 নেশনের সাথে কেউ কেউ কংগ্রেচুলেশনস দিয়েছিল, ওই কংগ্রেচুলেশনস এর সাথে ইউনাইটেড নেশনস এর চিফের বক্তব্যটা এখানে তুলে দিয়েছে। দেখেন, আমি আপনার কাছে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে জাতিসংঘ মহাসচিবের দুটো সিগনেচার, ইন্ডিয়ার মানে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো একটি সিগনেচার এবং তথাকথিত আরেকটি সিগনেচার যেটি শেখ হাসিনা, মানে আপনি আমাকে ইয়েতে পাঠিয়েছেন না, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। আচ্ছা, আমি এটা কি বলতে চাচ্ছেন আপনি? আমি দেশে জনগণের দেখার সুবিধাটা, আপনার আলোচনা করার সুবিধার্থে জনগণের দেখুক একটু স্পষ্টভাবে আমি একটু শেয়ার করেছি। হ্যাঁ বলেন, এখানে কি বোঝাতে চেয়েছেন? অর্থাৎ সিগনেচার ম্যাচ করছে না, এটা মানে ক্লিয়ারলি সিগনেচার ম্যাচ করে না। এই যে দেখেন, আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এবং আপনি যে দেখাচ্ছেন, এই সিগনেচার ম্যাচ করে না। বোঝা যাচ্ছে যে ওই সিগনেচারটা কি মানে অরিজিনাল সিগনেচারকে কপি করে মানে বাংলাদেশের এই তথাকথিত নির্বাচনকে জায়েজ করার জন্য একটি চিঠি লেখা হয়েছে। এখানে আরেকজন আইনজীবীও আছেন, অনেকজন শিক্ষিত লোকজন আছেন। আপনারা জানেন যে আশরাফ ভাই জেনে থাকবেন ভালো করে, একসময় আওয়ামী লীগ করেছেন। এই ড্রাফটিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এখানে স্পেসিংটা খেয়াল করেন, এই যে দেখেন গোলস এর পরে, ডেভেলপমেন্ট গোলস এর পরে যে স্পেসিংটা দেওয়া হয়েছে। আমি জাতিসংঘের সাথে, ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে দীর্ঘদিন ধরে কাজ করি, এখানে ডক্টর কলিমুল্লাহ কাজ করেন। এই ধরনের স্পেসিং সিস্টেম আছে কিনা, এই ধরনের যদি ড্রাফটিং করা হয়, মানে ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনে কেউ কেউ বলবে হয়তো সে ভুল করে ফেলছে, না, এই ধরনের ভুল করার সুযোগ ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন, স্পেশালি জাতিসংঘের মহাসচিবের দফতর থেকে যদি কোনো চিঠি ইস্যু করা হয়, এই ধরনের স্পেসিং ভুল, গ্রামার ভুল, পোর্ট ড্রাফটিং, এইটা জাতিসংঘের দপ্তরের সাথে যায় না। আমি দাবি নিয়ে বলছি, এই চিঠিটি ভাষা হয়তো কাছাকাছি সত্য, কিন্তু যেই স্পেসিং করা হয়েছে, ড্রাফটিং করা হয়েছে, যেই ল্যাঙ্গুয়েজে মানে এটাকে চিঠিটা লেখা হয়েছে এবং যেই সিগনেচারটি কপি করা হয়েছে, এগুলোর সাথে মানে সত্যের সম্পর্ক খুব কম থাকার সম্ভাবনা বেশি। দেখুন, কিন্তু আপনি একদম উড়িয়ে দিচ্ছেন না, আপনি কয়েকটা ভুল হয়তো ধরেছেন, আপনি সহকারে অনেকেই ভুলটা ধরছে, কিন্তু এই চিঠিটি দেয়নি জাতিসংঘের পক্ষ থেকে, এর কি প্রমাণ আছে? জি জি জি, আমি বলছি এই ব্যাপারটা আসছি, ধন্যবাদ। ধরুন, আমি কিন্তু একটা কথা হচ্ছে, জাতিসংঘ সহ ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন, তারা, ডক্টর কলিমুল্লাহ আছেন, উনি ডিপ্লোমেটিক ট্রেইনড আপ, সেটা হচ্ছে যে বিজনেস অ্যাজ ইউজুয়াল আর অংশ হিসাবে, বিজনেস অ্যাজ ইউজুয়াল এইটার অংশ হিসাবে জাতিসংঘ সহ ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন চিঠি দেয়। টার্কি দিয়েছে, মালয়েশিয়া দিয়েছে, আরো বিভিন্ন কান্ট্রি দিয়েছে। তো এটা দেয়, জাতিসংঘের পক্ষ থেকে এই চিঠিটি যেতে পারে। কিন্তু আমার আপত্তি কোন জায়গাটাতে, সেটা হচ্ছে যে এই চিঠিটি এক্স্যাক্টলি গিয়েছে কিনা। বিজনেস অ্যাজ ইউজুয়ালের অংশ হিসাবে যে নতুন একটি সরকার ক্ষমতা এসেছে, আমরা আপনাদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বিভিন্ন কাজ করব, এই কথাটি জাতিসংঘ লিখতে কোনো সমস্যা নাই। বাট মানে মেইন সমস্যা হচ্ছে জাতিসংঘ শেখ হাসিনাকে এই নির্বাচনের কারণে কংগ্রেচুলেশন করেছে কিনা, দ্যাট ইজ নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই নির্বাচনকে জাতিসংঘ এন্ডোর্স করছে কিনা, যেটা ইউএনবি এবং বাসস বলছে। ইউএনবি এবং বাসসের বরাতে যেভাবে তারা কথাটি বলছে যে জাতিসংঘ চিফ শেখ হাসিনার এই ইলেকশনের কারণে শেখ হাসিনাকে কংগ্রেচুলেশন জানিয়েছে, মানে এরকম বুঝাতে চাচ্ছেন জনাব বকর মোল্লা, মানে হলো পিটার হাস বা অন্যান্য রাষ্ট্রদূতরা যেভাবে গিয়ে দেখা করেছে, তারা বলেছে বাংলাদেশের সাথে আমরা কাজ করতে চাই, সামনে এগিয়ে একটা হয়তো কংগ্রেচুলেটি বা এরকম একটা কাজ করার হয়তো প্রয়াস দিতে পারে বা জানাতে পারে, কিন্তু অভিনন্দন আমি শেষ করছি, তারা এটা বলতে পারে যে আমরা বাংলাদেশের সাথে কাজ করতে চাই, যেভাবে আমেরিকা বাংলাদেশে এই সরকারকে স্বীকৃতি দেয়নি।
এই সরকারকে একটি বৈধ গণতান্ত্রিক সরকার বলেনি, এই ইলেকশন থেকে তারা এন্ডোর্স করেনি। বাট অন দ্য আদার হ্যান্ড তারা কি করেছে, তারা সরকারের সাথে, এই বাংলাদেশের এই সরকারটির সাথে তারা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ মেনটেন করতে চেয়েছে। দিস আর টু ডিফারেন্ট ম্যাটার্স। ওয়ান ইজ যে আমি আপনার এই ইলেকশনটাকে এন্ডোর্স করছি না, আপনার এই সরকারটাকে ডেমোক্রেটিক সরকার বলছি না, বাট অপরদিকে আপনি যেহেতু ক্ষমতায় আছেন, আপনার সাথে আমরা বিজনেস অ্যাজ ইউজুয়াল অংশ হিসাবে আমরা বিজনেস করে যাব এবং ডিপ্লোম্যাটিক সম্পর্ক রেখে যাব। এই একই কাজটা জাতিসংঘ করতে পারে, কিন্তু আমেরিকার মতো জাতিসংঘ এই নির্বাচনটাকে তারা এন্ডোর্স করবে না এবং সরকারকে তারা কংগ্রেচুলেশন দিবে না, যেভাবে আমেরিকা দেয়। পিটার হাস যেমন দেখা করেছে, জাতিসংঘের কোনো প্রতিনিধি দেখা করতে পারে, কিন্তু তারা এন্ডোর্স করবে না এবং কংগ্রেচুলেশন জানাবে না। আমি আপনাকে আরেকটি কথা বলি, তারা কেন এন্ডোর্স করবে না? নির্বাচনের পরে জাতিসংঘের মানে হিউম্যান রাইটস হাই কমিশনার যে বিবৃতি দিয়েছে, সেখানে স্পষ্ট করে উনি বলেছে যে এই নির্বাচনটি ফেয়ার হয় নাই, আনডেমোক্রেটিক হয়েছে, মানে এই নির্বাচনে ভায়োলেন্স হয়েছে, তারা হতাশ। এই কথা কিন্তু জাতিসংঘের হাই কমিশনার বলছে, মানে কি হিউম্যান রাইটস হাই কমিশনার। হাই কমিশনার যেখানে ইলেকশনের পরে এই কথাটি বললো, তাহলে মানে অল্প কয়েকদিন পরে জাতিসংঘের মহাসচিব হঠাৎ করে শেখ হাসিনাকে জাতিসংঘের মানে হিউম্যান রাইটস হাই কমিশনারের অবস্থানের বিপক্ষে যে উনি বলবেন আমি আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি 7 জানুয়ারির ইলেকশনের কারণে, এই ব্যাপারটি আমার কাছে বোধগম্য নয়। আমি ডিপ্লোম্যাটিক ফিল্ডে 1 যুগের বেশি কাজ করি, আমি কনভিন্স না, আমার কাছে বোধগম্য নয়। আমি জানি না ডক্টর কলিমুল্লাহর এই ব্যাপারে ওপিনিয়ন কি। এটা হতে পারে না, হাই কমিশনার এক বক্তব্য দেবে, মহাসচিব আরেক বক্তব্য। প্রিয় দর্শক শ্রোতা, লাইভ টক শোটি দেখলেন এবং তাদের কথাগুলো শুনলেন। এবার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। তো এই জাতিসংঘের অভিনন্দন, এটা মিথ্যাচার নিয়ে আরও মুখ খুলেছে বোরহান মাহমুদ। তো উনি আসলে কি বোঝাইতে চাচ্ছে বা কি বলতে চাচ্ছে, চলুন তার বক্তব্যটি শুনে আসি। আপনারা একটা জিনিস দেখছেন, জাতিসংঘের যে মহাসচিব ইনি নাকি আমাদের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাইছে। এই জিনিসটা নিয়ে আমি যখন ইউটিউবে করতেছিলাম, একটা পোস্ট করেছিলাম, ওইখানেও কিন্তু অনেকেই ব্যাপারটা জানতে চাইছে এবং আমার ফেসবুকেও অনেকে বলছে যে জাতিসংঘ থেকেও স্বীকৃতি দিয়ে দিল যে জাতিসংঘ সর্বপ্রথম বলছিল এবং কড়াকড়ি অবস্থান নিয়েছিল যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয় নাই। তো তারা স্বীকৃতি দিয়ে দিল। স্বীকৃতি মানে শুভেচ্ছা আর অভিনন্দন কিন্তু এক না। অভিনন্দন জানানো মানে হচ্ছে টোটালি স্বীকৃতি দিয়ে দেওয়া। কিন্তু মানে আমি তো আগেও বলছি, দেখেন সাথে থাকেন, কথাগুলো বলবো, তার আগে কিছু কথা বলি। এই যে নির্বাচনটা, আমি বারবার করে বলছি না, এই নির্বাচনটা ছিল শেখ হাসিনার জন্য একটা চ্যালেঞ্জ, অগ্নি পরীক্ষার মতো। রিয়েলি বলতেছি, সে একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন, সেই চ্যালেঞ্জ সে ফেল করছে। এখন আপনি যদি পরীক্ষায় ফেল করেন, আপনি যতবারই খাতা পরীক্ষা মানে যে আপনার মানে বোর্ড চ্যালেঞ্জ করেন না কেন, যদি আপনি জানেন যে আমি ফেল করছি, আপনি বোর্ড চ্যালেঞ্জ যতবারই করেন, এটা পাস করবেন? ফেল করার সম্ভাবনা কিন্তু 99%, এটাই তো। কিন্তু সে যে পরীক্ষাটা দিয়েছে, এটা তো সম্পূর্ণ সে ফেল করছে, সেও বুঝতেছে। তারপরেও এই পিটার ডিহাসকে দাওয়াত করে নেওয়া হচ্ছে, মানে ইনভাইটেশন দিয়ে তারপরে নেওয়া হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে, নিয়ে দেখানো হচ্ছে যে পিটার হাস মানে দৌড়াদৌড়ি করতেছে। বাংলাদেশের জনগণের যে ফোকাসটা, মানে আমি তো বলছি যে বাংলাদেশের ইমোশন নিয়ে, মানে জনগণের ইমোশন নিয়ে শেখ হাসিনা খুব সুন্দর করে খেলতে পারে এবং খেলতেওছে। এটা তো বলছি, আমি বিগত অনেকবার বলছি, আপনারা তো জানেন যে বাংলাদেশের জনগণের ইমোশন নিয়ে সুন্দরভাবে খেলা করতেছে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন এই জিনিসগুলো যখন আমরা দেখি যে মানে বাংলাদেশের জিনিসগুলো নিয়ে তো মিথ্যাচার করাই হয়, এটা স্বাভাবিক। যেমন ডক্টর ইউনূসের ব্যাপারটা, তারপরে হচ্ছে টিআইবি যে রিপোর্ট করলো, সেটাও তারা মিথ্যা প্রমাণ করলো। বাংলাদেশের যেখানে নির্বাচন কমিশন থেকে বলা হইতেছে এই নির্বাচনটা জনগণের মানে আস্থা হারাই ফেলছে, নির্বাচনে জনগণের আস্থা নাই। তারপরে হচ্ছে এটাও বলতেছে নির্বাচন করা ছাড়া কোনো উপায় ছিল না, তার মানে ভয়ভীতি দেখে নির্বাচন করানো হয়েছে। তো এইরকম একটা পরিস্থিতিতে যখন বাংলাদেশের সুশীল সমাজ যদি এদের বিরুদ্ধে কিছু বলে, সেটাও গুজব বলে চালিয়ে দেয়, মিথ্যা বলা হয়। কিন্তু আন্তর্জাতিক লেভেল থেকেও যেগুলো বলা হয়, সেইগুলোকে মিথ্যা বলে চালিয়ে দেওয়া হয়। এখন হ্যাঁ, আপনাদের তো বারবার করে বলছি যে পদ্মার আড়ালে আসলে অনেক কিছুই হইতেছে, যেটা আপনি দেখতেছি না। আর এইসব চাপের জন্যই কিন্তু এইসব নিউজ বারবার সামনে আসতেছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিউজ। এখন আমেরিকার অবস্থান তো স্পষ্ট, এই পিটার ডিহাসকে বিভিন্ন মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করায় কি তার বোঝাইতে যাচ্ছে বাংলাদেশের জনগণকে যেটা নর্মাল হয়ে গেছে, আমাদের সবাই স্বীকৃতি দিয়ে দিবে। আচ্ছা, যদি স্বীকৃতি দিবে তাহলে কেন দিচ্ছে না, কেন লেট করতেছে, এত নাটক কেন হচ্ছে বলেন? মানে আমরা কি একটা ডামি নির্বাচন করে পৃথিবীর কাছে আসলে মানে নির্লজ্জ জাতি হিসাবে মানে কতবার প্রমাণ করব? এখন আপনারা বলতে পারেন, এটা আপনাদের প্রশ্ন হয় স্বাভাবিক আপনাদের মনে, যে ভাই জাতিসংঘের যে মহাসচিব তার করে দেওয়া, সিগনেচার দেওয়া, এটা কিভাবে ফেক হয়? ইটস ফেক। ওবায়দুল কাদের সাহেব কি বলছে দেখছেন? আমি বিগত সময় অনেকবার বলছি যে আমি খুব মনোযোগ দিয়ে, যারা ছাত্রলীগ বা যুবলীগ আছেন, যা আওয়ামী লীগের আছেন, ওরা কিন্তু বিএনপির কারো প্রোগ্রাম দেখে না, কোনো ভাষণও শোনে না। কিন্তু আমি আওয়ামী লীগের যে নেতাকর্মীগুলো আছে, ইভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যতগুলো প্রোগ্রাম হয়, সে যদি 1-1.5 ঘন্টাও সে ভাষণ দেয়, তার কথাগুলো আমি সম্পূর্ণ শুনি, তার ইয়াগুলো দেখার চেষ্টা করি, যে আসলে তার মুভমেন্টগুলোও দেখি যে কোন কথার উত্তরটা কীভাবে দিচ্ছে। আপনি তখন একটা মানুষকে তখনই জাজ করতে পারবেন যখন আপনি তার সাথে চলাফেরা করবেন। চলাফেরা করার সৌভাগ্য না হলেও তার কথা বলার, তার কীভাবে কথা বলে এইগুলো দেখতে পারবেন, মুভমেন্ট, তাহলে আপনি চিনতে পারবেন লোকটা কেমন, কিছু না হলেও চিনতে পারবেন।
এখন বাংলাদেশের বড় একটা দল, সরকার দল, অবৈধ প্রধানমন্ত্রীর দল, যে শেখ হাসিনার পরে যে ব্যক্তিটা, সে হচ্ছে ওবায়দুল কাদের। জাতিসংঘের থেকে যে অভিনন্দন জানানো হয়েছে এটা ওবায়দুল কাদের জানে না, এবং প্রধানমন্ত্রীর কাছে এরকম কোনো নিউজ পাঠানো হয় নাই। তাইলে আমরা ভাই বাংলাদেশের এই যে টিভি চ্যানেলগুলো যে প্রচার করলো, আমি ডেইলি স্টার দেখেছিলাম, ডেইলি স্টার দেখার পরে দেখলাম আবার সরাই ফেলছে। তার মানে আমি তখন বুঝছি যে ডালমে কুচ কালা হয়, কেন সরিয়ে ফেলবে। আর এত বড় একটা ঘটনা ঘটলো, সেখানে জাতিসংঘের থেকে কোনো ব্রিফিং দেওয়া হলো না, এবং জাতিসংঘের কোথাও কোনো প্রচারও করা হয় নাই, টুইটারও করা হয় নাই, ফেসবুকেও কোনো প্রচার করা হয় না, তারা অভিনন্দন জানাইছে। তো আমার কাছে এই জিনিসগুলাই ভাই, দেখেন আমি তো গৃহপালিত বলি, ওই যে অনেকেই যমুনা টেলিভিশনের উপর খুশি হচ্ছেন, অনেকেই চ্যানেল 24-এর উপর খুশি হচ্ছেন। চ্যানেল 24-এর যে মালিক আমাদের ফরিদপুর 3 আসনের একে আজাদ, ওনার নিজের চ্যানেল, এই জন্য উনি নির্বাচন করছে, এই জন্য ওইখানে বিভিন্নভাবে প্রচার করছে। এবং যমুনা টেলিভিশনের ব্যাপারটা হচ্ছে ওইখানে ওনাদের যে চেয়ারম্যান সে নির্বাচন করছে, এই জন্য ওইখানে এভাবে প্রচার করছে। এটার জন্যই সবাই এমনভাবে সাপোর্ট করছে যমুনা টেলিভিশনকে। ইউটিউবে সর্বপ্রথম পৃথিবীর 1 নম্বর নিউজ চ্যানেল হচ্ছে এখন কি যমুনা টেলিভিশন। চিন্তা করা যায় জাস্ট আমরা যে কী পরিমাণ আমাদের যে কীভাবে আইওয়াশ করতে পারে, এটা হলো মেন প্রমাণ যে কতটা গৃহপালিত হয়ে গেছে সরকারের এই টিভি চ্যানেলগুলো। এরাও সরকারের এজেন্ডা হয়ে কাজ করার চেষ্টা করতেছে। একটা দেশের প্রধানমন্ত্রী, তার কাছে কোনো ধরনের নিউজ আসে নাই, সে অভিনন্দন জানাইছে, এইটা বাংলাদেশের টিভি চ্যানেলগুলো জেনে গেছে। বলেন, ওবায়দুল কাদের নিজে বলতেছে যে তারা হয়তো প্রচার করছে, তাদের কাছে হয়তো কোনো নিউজ আছে এইভাবে, তা না হলে তারা প্রচার করবে কিভাবে। তো প্রিয় দর্শক শ্রোতা, মূলত 3টি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম, আরও 3টি ভিডিও ফুটেজ কিন্তু রয়ে গেছে। তো অবশ্যই সবাইকে বলবো সম্পূর্ণ নিউজটি আজকে শুনে যাবেন, সবার কথাগুলো শুনে যাবেন। তো মাঝখানে একটা কথা বলছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জনপ্রিয় দর্শক শ্রোতা, পীর সাহেব চরমোনাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কি অগ্নিঝরা বক্তব্য দিলেন, চলুন সেই বক্তব্যটিও শুনে আসি। প্রধানমন্ত্রী সহ শিক্ষাকারীগুলোর মধ্যে ইসলামী শিক্ষা মুসলমানদের অস্তিত্ব না থাকলে আমরা জান দিয়ে জীবন দিয়ে আমরা আস্তিকে বিদায় করছি। আমি প্রধানমন্ত্রী সহ বর্তমান তারা নাকি অবৈধ ক্ষমতায় ধোঁকাবাজি করে মিথ্যাচারের মাধ্যমে আপনারা বিভিন্ন কায়দায় ক্ষমতায় আসছেন। আমি বিশেষ করে বাংলাদেশের জনগণ এবং ভোটারদেরকে ধন্যবাদ আগেও জানিয়েছি, আজকেও জানাই যে আপনারা সেই 7ই জানুয়ারি সেই ৫৫ জাতীয় নির্বাচনে আপনারা সেন্টারে উপস্থিত না হয়ে, ভোট না দিয়ে আপনারা বর্তমান সরকারকে লাল কার্ড দেখিয়েছেন। এটা কিন্তু ধ্বংস হয় নাই। সরকারকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আপনি ভালো করে তাকিয়ে দেখেন, আপনার সাথে বাংলাদেশের সিংহভাগ জনগণ নাই। আর সবসময় মনে রাখেন যে আপনি যাদের উপর ভর করে থাকতে চান, কোনোদিন আগাছা পরগাছা কোনোদিন কিন্তু থাকে নাই। আজকে আপনি কোন জায়গায় ভর করে আছেন এবং মন্ত্রিসভা যারা রয়েছেন, আপনারা কাদের উপর ভর করে চলছেন, জাতির কাছে কিন্তু আজকে দিনের মতো পরিষ্কার হয়ে আছে। আপনারা কিন্তু আগাছার মতো আজকে চলছেন, পরগাছার মতো রয়েছেন। এমন একটা সময় আসবে, এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, এই বাংলাদেশের দেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, মাকে বলেছিল দেশ রক্ষার জন্য, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছি, মা তোমার সন্তানের জন্য চিন্তা করবে না। আমরা পরিষ্কার বলছি, প্রধানমন্ত্রী সহ শিক্ষাকারীগুলোর মধ্যে ইসলামী শিক্ষা মুসলমানদের অস্তিত্ব না থাকলে আমরা জান দিয়ে জীবন দিয়ে আমরা আস্তিকে বিদায় করছি। আমাদেরকে আপনারা কি বানাতে চান? এই শিক্ষার মাধ্যমে আজকে জাতি কি গঠন করতে চান? আজকে যে শিক্ষা সিলেবাস আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এর মাধ্যমে দেশ তো গঠন দূরের কথা, সমাজ গঠন তো দূরের কথা, ওই বিদেশিদের যে কালচার রয়েছে, কিছুদিন পরেই পশুদের মতো সন্তান বাপকে পরিচয় দেয় না, মাকে পরিচয় দেয় না। যার যার অবস্থানে আমাদের সম্মানিত মহাসচিব একটা কথা বলেছেন, আল্লাহ যে বলেছেন পশুর চেয়েও খারাপ, তার বাস্তবতা হলো যে বর্তমানে এই যে নতুন যে নিয়মটা চালু করতে যাচ্ছে, আমি মনে করলেই আমি ছেলে, মনে করলেই আমি মেয়ে, সমকামিতা, বিভিন্ন দেশ থেকে সব বাদ দেওয়া হয়েছে। ওই যে পশু কোনো সময় বলদ কোনো সময় আপনারা দেখছেন এরা কোনো সময় মেলামেশা করে, তা এর চেয়েও খারাপ। আর এর মাধ্যমে কিন্তু শান্তি আসতে পারে। আমি বিশেষ করে যারা আওয়ামী লীগ করে, যারা নাকি এই সরকারকে সাপোর্ট করছেন, আপনিও সিংহভাগ কিন্তু বাংলাদেশি মুসলমান, আপনার সন্তানগুলো এই নীতি আদর্শে তারা কালচারে তারা অভ্যস্ত হবে এবং তাদের ব্রেন এভাবে তৈরি হবে, এটা তো আপনিও চান না। আসেন, আমার যে ভাই বলেছেন যে আজকে আমরা এই শিক্ষা কারিকুলাম
আমরা যারা শিক্ষক রয়েছি, আমরা যারা শিক্ষার্থী রয়েছি, আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা যারা দেশের মানুষ রয়েছি, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা ঘোষণা করবো এই শিক্ষা কারিকুলাম আমরা মানি না, এটাকে আমরা প্রত্যাখ্যান করছি, প্রত্যাখ্যান করবো। এবং সাথে সাথে সর্বমহলে সর্বশ্রেণী বাংলাদেশের 18,000। শুনলেন পীর সাহেব চরমনাই রিজাউল করিম সাহেবের বক্তব্য। মতামত জানাতে ভুলবেন না। অনেক আলেমুলামা কিন্তু জেলখানায় বন্দী হয়েছিল, তার ভিতরে অনেকেই কিন্তু কারাবন্দী থেকে মুক্ত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে কোর্টে হাজিরা দিতে গিয়ে প্রকাশ্যে মিডিয়ার সম্মুখে পুলিশের সামনেই রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা খ্যাত আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি চাইলেন। চলুন প্রিয় দর্শক শ্রোতা সেই ভিডিওটি দেখে আসি। অনেকদিন পরে তো আসলেন, কিছু বলবেন? না না, কিছু বলার নেই, শুধু শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ সকল আলেমদের মুক্তি চাই, হাজিরা দিতে আসছে। আসতে আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। আপনি থাকবেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি থাকবেন, আপনার থাকতেই আধুনিক এবিএস ম্যাটেরিয়ালে তৈরি শাইন ওয়াল শাওয়ার নেই মরিচা পড়ার ভয়। শাইন ওয়াল শাওয়ার মানেই জং মুক্ত পানিতে প্রশান্তিময় গোসল। শাইন, রুচির প্রশ্নে আপোষহীন। দেরি দেরি সহজ চলে আসতে। অনেকদিন পরে তো আসলেন, কিছু বলবেন? না না, কিছু বলার নেই, শুধু শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ সকল আলেমদের মুক্তি চাই, হাজিরা দিতে আসছে। আপনারা যোগাযোগ করবেন, সেই করবেন, সেই করবেন। আরে আসেন। প্রিয় দর্শক, আরেকটি ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো রফিকুল ইসলাম মাদানীর বক্তব্যটি আপনারা শুনলেন এবং তার কথাগুলো শুনলেন। তিনি কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি চাচ্ছে, অনেকেই মুক্তি পেয়েছে, তবে এখন সকলে একটা দিকে চেয়ে আছে, সেটা হলো আল্লামা মামুনুল হক সাহেব কবে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা যেন ওনার মুক্তির ফয়সালা দান করে দেন, সবাই বলেন আমিন। তো প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা শামীম ওসমান সাহেবের বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব যে মানুষ উন্নতি চায়, তবে তার চাইতে বেশি চায় হলো শান্তি। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তার বক্তব্যটি শুনে আসি। মানুষ উন্নয়ন চায়। আমি কয়েকশো মিটিং করেছি, আমি খুব স্পষ্টভাষী লোক। মানুষ উন্নয়ন চায়, এটা অবশ্যই সত্য, বাট মানুষ তার চেয়ে বেশি শান্তিতে থাকতে চায়। মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি আমার মতো করে থাকবো, আমি আমার মতো করে বাঁচবো, তুমি আমাকে আমার মতো করে বাঁচতে দাও, আমি কম খাবো কম পড়বো, আমি খুশি থাকবো। মানুষ চায় এটা। মানুষ চায় আমি একটা মুদির দোকান করবো, তুমি আমার দোকানে চাঁদা নিতে আসবে না। মানুষ চায় আমি ঘরের দরজা খুলে শুবো, তুমি আমার ঘরে ঢুকে আমার মেয়ের গায়ে হাত দিবে না। মানুষ চায় যে আমি কষ্ট করে একটা জমি কিনবো, তুমি ওখানে সাইনবোর্ড দিবা না। এই জিনিসগুলি আজকে ব্যাপক আকার ধারণ করেছে এবং আকার ধারণ করার কারণে আমি দেখেছি যে আমার এলাকায় যখন আমি রাস্তাঘাট, পুল কারবার, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা এই করেছি, যখন বলেছি, আমি অনেস্টলি বলছি, মানুষ হাততালি দিয়েছে, মানুষ হাততালি দিয়েছে বসে বসে। আমি যখন বলেছি মাদক, স্পেশালি ড্রাগস, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যু এবং ইফটিচিং, এই কয়টা বন্ধ করার জন্য মাঠে নামছি। আমার টার্গেট একটাই, আমি এটা বন্ধ করতে চাই। নারায়ণগঞ্জে নিষিদ্ধ পল্লী ছিল, সেটা আমরা উঠিয়ে দিয়ে আমাদের কলঙ্কমুক্ত হয়েছে। এখন নারায়ণগঞ্জে আপনি আমার সাথে এখন চলেন, নারায়ণগঞ্জে এমন কোনো কোণা পাবেন না, ঢাকা শহরেও পাবেন না, বাংলাদেশেও পাবেন না, এমন কোনো কোণা নাই, এমন কোনো গলি নাই যেখানে মাদক বিক্রি হচ্ছে। কোনো না কোনো জায়গা হচ্ছে। এই অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আমার মেয়েও সেফ না, আপনার বাচ্চাও সেফ না। যেমন একটা সাংবাদিক এসে আপনাকে প্রশ্ন করে যে আমার টাকা দেন, সে আপনাকেই চিনে না, সে সাংবাদিক। এবং এইটার সাথে জড়িত আছে রাজনীতিবিদ, এটার সাথে জড়িত আছে প্রশাসন, এটার সাথে একটা বিশাল অঙ্ক জড়িত আছে সাংবাদিক নামধারী। এমনকি ময়লা ফেলে রাস্তার পারে, ময়লার গাড়ির ঠিকাদার পর্যন্ত সাংবাদিক। তুমি অনেস্টি এই বেবিটিক সিস্টেমে যান, বলবে সাংবাদিক। এবং প্রশাসন তাদের সাংবাদিকের নাম দিয়ে কাটিয়ে দেয়। কিন্তু আমি 100তে আপনাকে 100% না, 110% ওয়ারেন্টি দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, একটাও। তো শুনলেন শামীম ওসমান সাহেবের বক্তব্য। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কারণ ভাই আসলেও মানুষ, সাধারণ মানুষ আসলে শান্তিটাই চায়, যে শান্তিতে থাকতে চায়। উন্নতি যাই হোক না কেন, মানুষ শান্তি চাই, বোঝেন নাই? তো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনাদের মতামত জানাবেন শামীম ওসমান সাহেবের বক্তব্যটি শোনার পরে আপনাদের কী মতামত। তো মূলত এই 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি 6টি ভিডিও মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং সকলের বক্তব্যগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর যদি মনে চায় ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি,
অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।